জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সর্বশেষ সাক্ষ্য দেবেন আজ বেলা 11:30টায় এই জবানবন্দির অংশবিশেষ ও জব্দকৃত ভিডিও প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 54তম সাক্ষ্য দেবেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হলে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। নিয়ম অনুযায়ী আসামি পক্ষের সাফাই সাক্ষী নেয়ার কথা থাকলেও আসামি পলাতক থাকায় সেই সুযোগ নেই। এর আগে গত 24 সেপ্টেম্বর মামলার 22তম দিনে সাক্ষ্য গ্রহণে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হোসেন হাসান জোহা সাক্ষ্য দেন। তিনি তদন্তকালে শেখ হাসিনার 69টি অডিও ক্লিপ, 3টি মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড জব্দ করেন এবং 5টি অডিও কথোপকথন সম্বলিত 3টি সিডি ট্রাইব্যুনালে দাখিল করেন। পরে আদালতে এসব ফোনালাপ শোনানো হয়। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, আজ তো সেই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে, সেই সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং এর বাইরে আর অন্য কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? কোর্ট আর কিছুক্ষণ পরেই বিচার কার্য শুরু করবেন। আর আজকে মামলা তদন্ত কর্মকর্তা এবং সর্বশেষ সাক্ষী প্রসিকিউশনের পক্ষ থেকে মোহাম্মদ আলমগীর তিনি সাক্ষ্য দেবেন এবং তার কাছে যে জব্দ তালিকা আছে সেগুলো কোর্টে উপস্থাপন করবেন। তিনি 134 পৃষ্ঠার যে ফর্মাল চার্জ অভিযোগপত্র দিয়েছিলেন সেটির বিষয়ে তিনি আদালতকে অবহিত করবেন এবং তাকে আসামি পক্ষ থেকে জেরাও করা হবে এবং আজকে সাক্ষ্য গ্রহণ যদি শেষ হয়ে যায় তাহলে 54 জন সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হবে। এই মামলাতে মোট 81 জনের সাক্ষ্য তালিকা দিয়েছিল প্রসিকিউশনের পক্ষ থেকে। সেখান থেকে যে এই 54 জনের সাক্ষ্য গ্রহণ করা হলো বা হবে, এটার মধ্য দিয়ে রায় দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউশন বলছেন যে এই মাসের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলা, সেটি হয়তো বা রায় আসতে পারে। সাক্ষ্য গ্রহণের পরে হয়তো বা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য কিছুদিন সময় লাগতে পারে। এরপরে মামলাটি যে কোনো দিন রায় প্রদানের জন্য বিচারপতিরা রাখবেন। আর ট্রাইব্যুনাল 2-এ 2টি মামলা চলছে। মানবতা বিরোধী মামলায় হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী, তাকে আনা হয়েছে জাসদ সভাপতি। তিনি কুষ্টিয়া সহ বেশ কয়েকটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, 8টির মতো। সেই বিষয়ে বৃহস্পতিবার আদেশ দিয়েছিল আদালত। আজকে তাকে আনা হয়েছে এবং আশুলিয়ার 6 লাশ পোড়ানোর যে মামলাটি রয়েছে সেই মামলাটিতেও সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনাল 2-এ। তানিয়া, ধন্যবাদ নুরনবী সরকার। নিশ্চয়ই ফিরবো আমরা এই ট্রাইব্যুনালের নানা খবর আবারও জানবার জন্য আপনার কাছে। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সহকর্মী নুরনবী সরকার ছিলেন আমাদের সাথে। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই কারণ বাজার এলাকায়। সেখানে মালয়েশিয়া যেতে না পারা 18,000-এর বেশি কর্মীরা সেখানে সড়ক অবরোধ করেছেন এবং বিক্ষোভ করছেন। সেই খবর নিয়ে আমাদের সহকর্মী সাইদুজ্জামান সাকিব যুক্ত হয়েছেন। সাকিব, আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি যারা মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তাদের যে ব্যানার, সেখানে আছে যে 31 মের মধ্যে মালয়েশিয়া তাদের যাওয়ার একটি হয়তো প্রক্রিয়া ছিল, কিন্তু তারপর তারা যেতে পারেননি। সেই না যাওয়ার ক্ষোভ থেকে তারা বিক্ষোভ করছেন। জানাবেন যে এই মুহূর্তে তারা কি দাবি জানাচ্ছেন এবং এটি কি হঠাৎ করেই তারা এখানে এই বিক্ষোভ শুরু করলেন, নাকি আগে থেকে এটা পূর্ব ঘোষণা দেওয়া ছিল যে তারা আজকে এখানে বিক্ষোভ করবেন? বেলা 10:30টার দিকে মূলত তারা কারণ বাজার সার্কওয়ারের সামনে এই সড়কটি অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। আর আপনি যেটি বলছিলেন যে মালয়েশিয়া যেতে না পারার ক্ষোভ থেকেই মূলত তাদের এই বিক্ষোভ এবং এই অবরোধ কর্মসূচি। নানা দাবিতে তারা আসলে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে গত 31 মে মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মী তারা মূলত মালয়েশিয়া যেতে চান। তারা তাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে মালয়েশিয়ার জন্য ভিসা প্রসেস করেছিলেন। সেই ভিসা প্রস্তুত করার পরে তাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হয়নি, এমন অভিযোগে তারা আসলে আজকে এই বিক্ষোভ করছেন। আমরা একটু বিক্ষোভকারীদের মুখেই শুনতে চাই যে আজকে মূলত আপনাদের কি দাবি, কেন আপনারা এই রাস্তায় নামলেন? আমরা গত 2 বছর যাবৎ আমরা মালয়েশিয়া যেতে পারি নাই। টিকিটের জন্য সবকিছু কমপ্লিট ছিল, আমাদের ই ভিসা থেকে নিয়ে মেন পাওয়ার থেকে নিয়ে সবকিছু কমপ্লিট ছিল, আমরা যাইতে পারি নাই। এজেন্সি আমাদেরকে সবকিছু করে দেওয়ার পরে আমরা টিকিটের জন্য যাইতে পারি নাই মালয়েশিয়া। আমরা মালয়েশিয়া যেতে পারছেন না কেন? আমাদের টিকিটের কারণে আমরা মালয়েশিয়া 31 মে 2024-এ যেতে পারি নাই। তারপরে আমাদের যারা 18,000 কর্মী আমরা যারা যেতে পারি নাই, আমাদের সরকার একটা আমাদেরকে আশা দিছিল। তখন মালয়েশিয়া থেকে 7,800 মানুষের মানে 73 জনের একটা লিস্ট আসছিল। আসার পরে
বুয়েসালের মাধ্যমে বলছিল নিবে, তারপরে আমাদেরকে বিভিন্ন জেলায় 15 দিন 20 দিনের জন্য ট্রেনিং দেওয়া হয়েছে এবং ট্রেনিং এর সার্টিফিকেট নেওয়া হয়েছে। নেওয়ার পরে তারপরে আমাদেরকে বলছে যে আমাদের তাড়াতাড়ি নেওয়া হবে, কিন্তু এখন বুয়েসেল আমাদেরকে বিভিন্ন ধরনের তালবাহানা দিতেছে। এখন সিআইডিবি এইটা ফোরাম করতে আমরা এটা ফোরাম করছি, ফোরাম করার পরেও তারপরে বলে হয় নাই, এটা আর কত কি দেখেন। শুনছিলেন আসলে বিক্ষোভকারীরা তাদের দাবিগুলোর কথা বলছিল। তারা বলছেন যে একাধিকবার সরকারের শাহেদুজ্জামান সাকিব, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যারা মালয়েশিয়া যেতে পারেননি এবং সরকারের কাছ থেকে তারা এক ধরনের আশ্বাসও পেয়েছিলেন যে তাদের যাওয়ার প্রক্রিয়াটি হয়তোবা সহজ হবে, কিন্তু সেই আশ্বাসটি পূরণ না হয় তারা আজ বিক্ষোভ করছেন। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও বিক্ষোভের খবর জানবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী শাহেদুজ্জামান সাকিব এতক্ষণ কারণ বাজার এলাকা থেকে ছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা নির্বাচন কমিশনে যেতে চাই। আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল এবং সুশীল সমাজ থেকে শুরু করে গণমাধ্যম কর্মীদের সাথে ধারাবাহিকভাবে যে সংলাপ অনুষ্ঠিত হয়, বর্তমান কমিশনও সেটি শুরু করেছে এবং আজকে থেকে সেটি শুরু হয়েছে। প্রথম দিনে তারা আজকে সংলাপ করছে নির্বাচন কমিশন সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ব্রিগেডিয়ার ভাই আছেন, আমি খুবই ওনাকে স্যালুট করি। প্রবাসী ভোটের আলোচনা উনি আমাকে ডেকেছিলেন, এত চমৎকার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উনি দিয়েছেন, মন ভরে গেছে আসলে। কাজে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নির্বাচনী আচরণবিধি যেটা আছে সেটা সত্যি সত্যি বাস্তবায়িত হয় কিনা। আমরা কিন্তু ডাকসুর ক্ষেত্রে আমরা যদি ছিলাম নানান ধরনের, কিন্তু বিশেষ করে সাইবার ওয়ার্ল্ডে হেট স্পিচ, ঘৃণা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতা, ভয়ঙ্করভাবে চরিত্র হনন সমস্ত কিছু ঘটেছে, কিন্তু আচরণবিধি বাস্তবায়নের ভাঙলো তার শাস্তি দেখি সেরকম কিন্তু দৃশ্যমান কোনো শাস্তি কিংবা আয়োজন কিন্তু আমরা দেখি নাই। সেখানে আপনাদের বড়ভাবে কাজ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর ন্যায়ানুগ অংশগ্রহণ, এটা বলছি যে কিভাবে নমিনেশন বাণিজ্য হয়, কেনা বেচা হয়, টাকা খরচ হয়, কালো টাকা হয়। একজন নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার সাকর স্যার বলেছিলেন যে টাকা দিচ্ছে না, পরে দেখি সিঙ্গারা দিয়েছে, সিঙ্গারার মধ্যে 2000 টাকার নোট কিভাবে ঢুকিয়ে দিয়েছে, আলুর পুরের জায়গায় টাকা দিয়েছে। মানে কত মাইক্রো লেভেলে আসলে করাপশনের জায়গাটা চলে গেছে, সেটা দেখতে হবে। এবং আমি যদি গণমাধ্যমের ছাত্র, গণমাধ্যমের একটা অবাধ তথ্য যত বেশি পারা যায় এটাকে আটকানোর চেষ্টা করবেন, আটকানো যায় না। নেপালে জাস্ট রেজিম চেঞ্জ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়ে খোলা থাকতে হবে। ধোলাবালি কিছু আসবে বিশ্বাস করেন, কিন্তু সবচেয়ে বেশি কি আসবে জানেন? আলো। আলো ঠেকানোর জন্য জানালা বন্ধ করেন না, ধোলাবালিকে ঠেকানোর চেষ্টা করতে হবে। এবং নাগরিক সমাজ এবং যারা নির্বাচন পর্যবেক্ষণ আছেন তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে চোখ কান খোলা রাখা। আইন গভর্নমেন্ট পুরো জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে, চুন থেকে পান থেকে চুন খুঁজলেই কিন্তু ধরা হবে। এবং এই সোচ্চার নাগরিক সমাজই কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি, একটা জবাবদিহিতার কাঠামো তৈরি করতে পারে এবং মিডিয়াকে অবাধ করতে, মিডিয়াকে শত্রু ভাববেন না। অনেকে নিজের ক্ষমতা। দর্শক, আমরা এখন সরাসরি নির্বাচন কমিশনের যে সংলাপ শুরু হয়েছে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে সেখানে যুক্ত ছিলাম। রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে। শনিবার রাত 9:30টার দিকে গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় অ্যান্টি টেরোরিজম ইউনিট ATU। পরে তাকে গ্রেফতার দেখায় গুলশান থানা পুলিশ। গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ বলেন, বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা রয়েছে তার। আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝাঁটিকা মিছিলে অর্থদাতা হিসেবে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির পৃথক মামলা রয়েছে বলে জানান তিনি। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় সামিল হতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার NRB কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বিটার আয়োজনে নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে প্রবাসীরা মুহুর্মুহুর করতালি আর স্লোগানে নোবেলজয়ী অর্থনীতিবিদকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার বক্তব্যে ঘুরে ফিরে আসে বাংলাদেশ প্রসঙ্গ। প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। তিনি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের উদ্যোগের কথাও প্রবাসীদের জানান। এই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টার সাথে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে নাবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ আরও অনেকে। তারা বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক থাকার উপর জোর দেন।
দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। সেখানে সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচন নিয়ে নানা ধরনের যে প্রশ্ন উঠেছে এবং নানা রকম প্রশ্নের তীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দিকে, সেই বিষয়ে খোলাসা করবার জন্য গণমাধ্যম কর্মীদের সামনে তিনি বক্তব্য রাখছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কোনো কোনো ক্ষেত্রে এখন আমরা দেখছি যে অভিযোগ তার দিকেই যাচ্ছে। এরপরেও আমরা বিভিন্ন পর্যায়ে যা অভিযোগ পেয়েছি প্রত্যেকটিকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধি মোতাবেক প্রত্যেকটার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এরকম অভিযোগ আমরা সব মিলিয়ে 48টি পেয়েছি এবং যেগুলো কমন অভিযোগ তার উত্তর দিয়েছি বিবৃতি আকারে। আর 16টি অভিযোগ আমরা 69 ধারায় আমরা সুস্পষ্টভাবে ব্যক্তি পর্যায়ে অফিসিয়াল চিঠির মাধ্যমে নিষ্পত্তি করেছি। এরপরেও আমরা লক্ষ্য করেছি যে এই নির্বাচনকে পদ্ধতিগত নানা রকম প্রশ্ন তুলে প্রশ্নবিদ্ধ করার একটি প্রবণতা, বিশেষ করে এই শেষের দিকে নির্বাচন হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পরে এসে শেষের দিকে প্রশ্নবিদ্ধ করার একরকম প্রচেষ্টা দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এই প্রচেষ্টা খড়কুটো ধরে ডুবন্ত মানুষ বেঁচে থাকার মতোই মরিয়া। এটি আমাদেরকে দুঃখিত করছে এবং আমরা মনে করি এটি অনভিপ্রেত। কেন এটি দুঃখজনক এবং অনভিপ্রেত সেটি আমি 3টি বা 4টি উদাহরণ দিই। আমার যে ছেলে বা যে মেয়েটি লম্বা লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথম ডাকসুর ভোটে অংশ নিল, তার যে মত এবং ম্যান্ডেট, এই ধরনের অভিযোগ তার সম্মান রক্ষা করে না। আমার যে পেশাজীবী মহল, যে সাংবাদিক ডাকসু কাভার করতে যেয়ে মৃত্যুর করে ধরে পড়লেন। দর্শক, আমরা তখন সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যে ছিলাম। হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ 2026 ঘোষণা করা হবে আজ। আগামী বছরের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করবে সরকার। এবার বিমান ভাড়া কমে যাওয়ায় হজ খরচ গত বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। বিকেলে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন সচিবালয়ে এই প্যাকেজ ঘোষণা করবেন। এর মধ্যে প্রথম প্যাকেজে হারাম শরীফ থেকে 500 থেকে 700 মিটারের মধ্যে হোটেল সুবিধা থাকবে, যা হবে সবচেয়ে ব্যয়বহুল। দ্বিতীয় প্যাকেজে হারাম শরীফ থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা থাকবে। এটি আগের প্যাকেজ 1-এর মতো হলেও খরচ কিছুটা কম হবে। আরও তৃতীয় প্যাকেজে আজিজিয়া এলাকায় আবাসন সুবিধা সহ সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা রাখা হবে, যার খরচ নির্ধারিত হয়েছে প্রায় 4.5 লাখ টাকা। গত বছরে হজে সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। বেলতলায় চণ্ডী পাঠের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাষ্টমীর আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব 5 দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা। সকাল 9টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গা মণ্ডপের সামনে থাকা বেলতলায় শুরু হয় বিহিত পূজা। ঘণ্টা, কাসর, শঙ্খ, ঢাক ও ঢোলের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। ভক্ত ও দর্শনার্থীরা আসতে শুরু করেন সকাল থেকেই, তবে সংখ্যায় অনেক কম। পূজা মণ্ডপে উলুধ্বনির সাথে প্রার্থনায় অংশ নেন ভক্তরা। সকালে আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় খুলে দেওয়া হবে মূল মণ্ডপ, হবে দেবীর অধিবাস এবং আমন্ত্রণ। এদিকে পূজাকে কেন্দ্র করে মন্দির এবং আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, আমরা
যে আজকে থেকে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে, সেই খবর জানবো আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি যুক্ত হয়েছেন ঢাকেশ্বরীর মন্দির থেকে। ন্যান্সি, পূজার আনুষ্ঠানিকতা আপনি এর আগে সকালে যখন যুক্ত ছিলেন আমরা দেখছিলাম যে চণ্ডীপাঠের মধ্য দিয়ে সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আনুষ্ঠানিকতা হয়তো আরও কিছুক্ষণ হবে, তবে মূল আকর্ষণ থাকবেই আসলে সন্ধ্যার দিকে, তখন হয়তো দেবী দর্শন করার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তারপরও সকালে আসলে যারা আসছেন দেবীকে শ্রদ্ধা জানাতে, তাকে বরণ করে নিতে, সেরকম মানুষের খবর যদি আপনার কাছ থেকে আমরা একটু শুনি। তানিয়া, শারদীয় শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন যে চণ্ডীপাঠের মাধ্যমে কিন্তু ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা, ধর্মীয় আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকালে 9টার কিছু সময় পরে, এবং তারপরে কিন্তু যে পুজোর যে আনুষ্ঠানিকতা করতে যেই উপকরণগুলো লাগে 16টি উপকরণের মাধ্যমে সেই পুজো শুরু হয়েছে। ষষ্ঠী পূজার, মহাষষ্ঠীর যে বিহিত এবং কল্পারম্ভ পূজা রয়েছে সেই পূজা কিন্তু এর মধ্যে সম্পূর্ণ হয়েছে। যারা ভক্তরা এসেছেন সকাল থেকে তারা সেই পূজায় অংশ নিয়েছেন, এবং যে পুজোর শেষে যে অঞ্জলি, সেই অঞ্জলি দেওয়ার যে পর্বটি সেটাও শেষ হয়ে গেছে ইতিমধ্যে। একটু জানিয়ে রাখি যে আজকে ষষ্ঠী পূজার মাধ্যমে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতা শারদীয় দুর্গাপূজার শুরুটা হলো, এবং এই শুরুর মাধ্যমে কিন্তু কিছুক্ষণ আগে ঢাকের বাদ্য বাজছিল এবং ধূপ প্রদীপে আচ্ছন্ন হয়ে পূজার শুরুর যে আগমনী বার্তা, সেই আগমনী বার্তাকে কিন্তু এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এবং ভক্তরা বলছিলেন যে আজকে ষষ্ঠী পূজায় কিন্তু মূলত এই পূজার একটা মাহাত্ম্য রয়েছে, যে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় কিন্তু এই পুজো করে থাকে। সব মায়েরা তাদের সন্তান যেন সুখে শান্তিতে ভালো এবং তাদের উন্নতি হয় সেই প্রার্থনা কিন্তু করে থাকেন, এবং একই সাথে কিন্তু রাষ্ট্র যেন ভালো থাকে, দেশ যেন ভালো থাকে, পুরো বিশ্বের মানুষ যেন ভালো থাকতে পারে এবং শান্তিতে থাকতে পারে, যুদ্ধ বিগ্রহ যেন আর না থাকে, সেই কামনা কিন্তু দেবী দুর্গার কাছে করেছেন বলে আমাদেরকে ভক্তরা জানিয়েছেন। এবং একই সাথে জানিয়ে রাখি, এবার দেবী দুর্গা আগমন ঘটবে গজে, অর্থাৎ হাতির পিঠে চড়ে, আর দশমীতে দেবী ধরণী ত্যাগ করবেন দোলায় বা পালকিতে চড়ে। তো সেই কারণে শঙ্কা রয়েছে যে দোলা এবং পালকিতে চড়লে অশুভ হয়, সেই বিশ্বাস রয়েছে হিন্দু ধর্মাবলম্বিত, তাই তারা কামনা করছেন যেন ধরণীতে শান্তি বজায় থাকে, দেবী দুর্গা সেই শান্তি যেন বজায় রাখেন সেই কামনা। ধন্যবাদ ফারহানা ন্যান্সি, আপনার মাধ্যমে ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি আমরা দেখছিলাম, এবং নিশ্চয়ই নানা খবরাখবরের পরবর্তীতেও আপনার কাছ থেকে আমরা পাবো। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী ফারহানা ন্যান্সি ছিলেন ঢাকেশ্বরী মন্দির থেকে। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আসন্ন শারদীয় দুর্গাপূজার ব্যয় সংকোচনে সাশ্রয়ী উদ্যোগ হিসেবে পিতলের প্রতিমায় পূজা করার উদ্যোগ নিয়েছে পূজা উদযাপন কমিটি। গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট এলাকায় রাজস সার্বজনীন দুর্গাপূজা কমিটি প্রতি বছর মাটি দিয়ে গড়া দুর্গা প্রতিমায় পূজা করে আসছিলেন। এতে প্রচুর ব্যয় হয়, খরচের বেশিরভাগ প্রতিমা গড়তেই চলে যায়। এই চিন্তা থেকেই তারা এবার পিতলের তৈরি একটি প্রতিমা প্রতিস্থাপন করেছে মন্দিরে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় এই প্রতিমাতেই পূজা সম্পন্ন করবেন তারা। এই প্রতিমাতেই আগামীবার পূজা হবে জানিয়ে পূজা কমিটি বলছে, আগামী পূজায় সাশ্রয় হওয়া এই অর্থে তারা মন্দিরের পুজো দেখতে আসা ভক্তবৃন্দের মাঝে প্রসাদ সহ আগামী অসহায় এবং দুস্থ মানুষের সেবা সহ মন্দিরের উন্নয়নে কাজ করবে। দর্শক, ময়মনসিংহের পূজা মণ্ডপ এবং পূজার সার্বিক আয়োজন নিয়ে আমাদের সাথে এরই মধ্যে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, যেহেতু আজকে থেকে দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা আসলে শুরু হয়ে গেছে, উৎসবের অংশটুকু শুরু হয়ে গেছে আমরা বলতেই পারি, আজকে মহাষষ্ঠী। আপনি যেহেতু মন্দিরে অবস্থান করছেন, নিশ্চয়ই ভক্তরা সেখানে আসছেন, জানাবেন সেখানকার খবর। নগরী থানারঘাট মন্দিরে ময়মনসিংহের যে রেওয়াজ, যদিও আজ ষষ্ঠীর মধ্য দিয়ে এই পূজার আনুষ্ঠানিকতা অর্থাৎ শারদীয় দুর্গা উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে। আমরা যেটি দেখি বরাবরই যে আসলে সন্ধ্যার পর থেকে এখানে ভক্তবৃন্দ তারা আসতে শুরু করেন। সেই কারণে কিন্তু এখনো তেমন কোনো ভক্তবৃন্দের আমরা দেখা পাইনি। এখানে যারা মন্দিরের সেবায়েত রয়েছেন এবং পুরোহিত রয়েছেন তারাই মূলত যে সকাল থেকে যে ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি তারা সারছেন। আমরা দেখছি যে সকাল থেকে বেশ কয়েকটি মন্দির আমরা ঘুরে দেখেছি, প্রত্যেকটিতে একই অবস্থা আমরা দেখছি।
তো আমরা এই মন্দিরের যে পুরোহিত রয়েছেন আমরা তাকেও দেখছি যে সকাল থেকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তারা সেই যে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা তারা সেটি করছেন এবং মূলত আজ সন্ধ্যা থেকে সেটি হবে এবং এই পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এবং প্রত্যেকটি মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা থেকে শুরু করে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমরা একটু শুনবো এই মন্দিরে যিনি পুরোহিত রয়েছেন তার কাছ থেকে যে আজকে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে। আমি নিরঞ্জন চক্রবর্তী, ময়মনসিংহ থানাঘাট মন্দিরের পুরোহিত। আজকে কি কি আনুষ্ঠান? আজকে আমাদের শ্রী শারদীয় দুর্গা পূজায় প্রথমত সকালে ষষ্ঠী কল্পারম্ভের পূজা, সেই পূজা আমি এখন সেরেছি। সন্ধ্যায় আমরা আমন্ত্রণ এবং অধিবাস, আমন্ত্রণ ও দেবীকে অধিবাস দেব সন্ধ্যায়। বিশেষত অন্য বছরগুলিতে একদিনে হয়, কিন্তু এই বছর সময়ের একটু ডিস্টেন্স থাকা অবস্থায় এবং কালকে আমরা বোধন করেছি, আজকে সকালবেলা ষষ্ঠী কল্পরাম্ভের পূজা দিয়েছি, আবার সন্ধ্যায় আমরা আমন্ত্রণ অধিবাস দেব। এই হলো আজকের পূজার পদ্ধতি। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে তানিয়া যে আসলে আজ যে আনুষ্ঠানিকতা রয়েছে আমন্ত্রণ এবং দেবী দুর্গার যে অভিনন্দন সেটি আজকে তারা সম্পন্ন করবেন এবং আগামীকাল সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী পর্যন্ত চলবে এই উৎসব এবং সনাতন ধর্মাবলম্বীরা এই শারদীয় দুর্গোৎসবে আনন্দে মেতে উঠবেন এমনটি প্রত্যাশা করছেন সকলে এবং স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ রয়েছেন স্থানীয়ভাবে তারাও হিন্দু সনাতন। ধন্যবাদ বাবুল হোসেন। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম ময়মনসিংহের পূজা মণ্ডপে যে আনুষ্ঠানিকতা চলছে। আপনার কাছ থেকে পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরো খবর জানবো। দর্শক, সহকর্মী ময়মনসিংহ থেকে বাবুল হোসেন যুক্ত ছিলেন আমাদের সাথে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।